আরে ভাই, ওই দেখ, মেয়েটা কি দারুণ লাগছে। সত্যি বলছি, পেয়ে গেলে কি মজাই হতো। রাজন আর সত্যম শ্যাম পার্কে টহল দিচ্ছিল। তখনই তারা ওখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায়, আর রাজন তার থেকে পুরোভাবে মুগ্ধ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মেয়ে তো খুব সুন্দর, কিন্তু তোর মনে কি চলছে? হ্যাঁ, তখনই সত্যমের একটা কল চলে আসে, আর সত্যম ফোনে কথা বলতে বলতে পার্ক থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজন এখন ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। রাজনের ওই সন্ধ্যাটা মেয়েটাকে দেখতে দেখতেই কেটে গেল। রাজন গোটা রাত ধরে সেই সুন্দরী মেয়েটার কথা ভেবে হারিয়ে থাকলো। তারই সঙ্গে ওর এই জন্য আফসোসও হচ্ছিল যে ও ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারল না। পরের দিন যখন রাজন দ্বিতীয়বার সেই পার্কেই গেল, তখন এইবারেও ও ওই মেয়েটাকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখে, যেখানে গত সন্ধেবেলায় ওকে দেখেছিল। রাজন ওই মেয়েটার কাছে যায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। হাই, আমি রাজন, আমি এখানেই পাশেই থাকি। আর আপনার নাম? রাজন নিজের ইন্ট্রোডাকশন তো দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা এটা শুনে কিছুই রিয়াক্ট করলো না, আর নর্মাল হয়েই রইল। এর কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রাজন ওই মেয়েটাকে সেই কথাটাই আবার বলল, কিন্তু এইবারেও লাভ হলো না। রাজন একটু রেগে গিয়ে ওখান থেকে পেছনের দিকে ঘুরে গেল আর ফেরত যেতে লাগলো। বিরজু, আরে ও বিরজু, দাঁড়াও। রাজন একদম আনন্দের চোটে পাগল হয়ে উঠল। পরের মিনিটেই ও অবাক হয়ে নিজেকে প্রশ্ন করল যে এই মেয়েটা আমার পেট নেম কি করে জানলো, কারণ আমার ওর সঙ্গে প্রথমবারই দেখা হয়েছে। কিন্তু রাজন এই কথাটাকে গুরুত্ব না দিয়ে ওর সঙ্গে কথা বলতে লাগলো। ওই মেয়েটা নিজের নাম শ্রুতি বলল। এখন প্রত্যেক সন্ধেবেলায় পার্কে দেখা হতে লাগে, আর তারপর দুজনের মধ্যে খুব কথা শুরু হলো। কিন্তু এখন রাজনের সেই অস্থির ক্যারেক্টার আর অপেক্ষা করতে চাইছিল না। এই কারণে ও একদিন সন্ধেবেলায় ওই সুন্দরী মেয়েটার সামনে বিয়ের প্রস্তাব রেখে দেয়, যে খুশি খুশি কোনো রকম দ্বিধা না করে ওই মেয়েটা স্বীকারও করে নিল। দুজনের বিয়ে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু রাজন ওই সুন্দরী মেয়ের প্রেমে এত ডুবে গেছিল যে ও ওই মেয়েটার ব্যাপারে, ওর নাম যে শ্রুতি, এর থেকে বেশি আর কিছুই জানতো না। এক সপ্তাহের ভেতরে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। প্রায় সবাই রাজনের এই তাড়াহুড়ো দেখে খুশি ছিল না, কিন্তু রাজনের কারোর সাজেশন শুনে কিছু যায় আসছিল না। ব্যাস কিছুদিন পরে রাজনের বিয়ে শ্রুতির সঙ্গে হয়ে গেল। শ্রুতির বাড়ি থেকে কেউই আসলো না, যেটা একটু আজব ছিল। কিন্তু রাজনের জিদের সামনে কার কি কথা চলতো? বিয়ে হওয়ার পর শ্রুতি যখনই বাড়ির চৌখাটে পা রাখল, তখনই রাজনের দুটো পালিত কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। এমন লাগছিল যে তারা কোনো বিপদের দিকে ইশারা করছে। শ্রুতিও ওই কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে যদি ওর বশ চলে তাহলে ও তক্ষুনি ওদের গিলে খেয়ে নেবে। বিয়ে হয়ে এখন 10 দিন কেটে গেছে, আর আজকে 11তম রাত ছিল। গোটা গ্রাম শান্তির ঘুম নিয়ে ঘুমোচ্ছিল। তখনই সেই রাতে গোয়াল ঘর থেকে গরু আর বাছুরের চিৎকারের আওয়াজ আসতে লাগলো। গ্রামের প্রায় কিছু লোক জেগে যায় আর নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা 4 জন ছিল, যারা টর্চের আলো দিয়ে নিজেদের গোয়াল ঘরের দিকে যাচ্ছিল, যেখানে তারা তাদের গরুদের বেঁধে রেখেছিল। ওরা তাদের গোয়াল ঘরের কাছে পৌঁছয়, তখন ওরা ঘুঙুর আর ঝুমকার আওয়াজ শুনতে পেল। ওরা সবাই একটা বড় দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই ওরা যে দৃশ্যটা দেখল, সেটা দেখে তাদের তো হুঁশ উড়ে গেল। ওরা দেখল এই গ্রামের নতুন বউ আর রাজনের স্ত্রী মানে শ্রুতি একটা ডাইনির রূপ ধারণ করে বাছুরগুলোকে চিড়ে চিড়ে খেয়ে চলেছিল। ও রক্ত খেতে ব্যস্ত ছিল, তার সাথে জানোয়ারদের নাড়ি ভুড়িগুলো খেয়ে মাটিতে ফেলে রেখে দিয়েছিল।
ওখানে উপস্থিত সেই 4 জনের গায়ে কাঁটা দিয়ে দিল, আর ভয়ের চোটে সবাই ওখান থেকে দৌড়তে লাগলো। এরই মধ্যে ওই ডাইনিটা ওই লোকগুলোকে ওখানে অনুভব করে নিল, আর বাছুরের মাংসকে একদিকে রেখে দিয়ে সোজা দেওয়ালে ঝাঁপ দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন তো পালিয়ে গেল, কিন্তু একজন দুর্ভাগ্যক্রমে ওখানেই আটকে যায়। আমার আসল রূপটা তুই একদম কাছ থেকে দেখেছিস, এখন তোর বেঁচে পালানো তো অসম্ভব। পরের সকালে ওই লোকটার লাশ গ্রামের মধ্যিখানে ঝুলে রয়েছিল, যেখানে তার শরীর থেকে হৃৎপিণ্ড উধাও ছিল। এই ঘটনার মধ্যে আরও একটা কথা ছিল, যে সেই রাতেই ওই ডাইনি সেই 3 জন যারা পালিয়ে গেছিল তাদের স্বপ্নতেও এসেছিল, যেখানে এসেও সতর্ক করেছিল যে যদি ওরা ওর আসল রূপ কাউকে বলে দেয় তাহলে ও তাদেরকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এই সিলসিলা গ্রামের গতি ধরতে লেগে গেল। প্রত্যেক শনিবারের রাত্রে গ্রামের জন্তুরা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, আর পরের দিন সড়কে ভয়ঙ্কর কষ্টের সঙ্গে মৃত পাওয়া যেত। এতদিন রাজন এই ব্যাপারে কিছুই জানতো না, যে গ্রামে যা হচ্ছে এই মারাত্মক ঘটনাগুলোকে আসলে ও যাকে বেশি বিশ্বাস করে, মানে ও স্ত্রী করে চলেছে। যদিও রাজনের শ্রুতির ওপরে একটুও সন্দেহ হয়নি, কিন্তু ওর মা শ্রুতির মধ্যে একটা ডাইনি পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার প্রায় বিশ্বাস ছিল গ্রামে যে ডাইনি প্রত্যেক শনিবার যে নিজের শিকার খোঁজে আর এই গ্রামটাকে শ্মশান বানানোর চেষ্টায় আছে, সেটা আর কেউ নয় বরং তার বৌমা শ্রুতি নিজেই। রাজনের মা শ্রুতির ব্যবহার দেখে ওর ওপর সন্দেহ করে ফেলেছিল, যেমন সেকেন্ডের মধ্যে আনাজ কেটে দেওয়া, খাবার কয়েক মিনিটে তৈরি করে দেওয়া, ঘরের এক কোণে বসে থাকা সত্ত্বেও সব কাজ করে নেওয়া, আর অনেকবার কালো জাদুর জিনিসপত্র নিয়ে খেলাধুলা করা। রাজনের মা শ্রুতির চেহারা দিনের প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দেখতে পেয়ে যেত, যেমন সকালে মানুষের মতো, দুপুর অবধি একটা বুড়ি মহিলা, সন্ধে আর রাত্রে ওর মা শ্রুতির মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি দেখতে পেয়ে যেত। এক রাতে রাজনের বুড়ি মা নিজের ঘর থেকে বাইরে জল খাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সেখানেই রাজনের ঘর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। রাজনের মা যখন রাজনের ঘরে যায় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে যা দেখে রাজনের স্ত্রী শ্রুতি এখন একটা ডাইনি ছিল, আর রাজনের পায়ের আঙুলটাকে চুষে যাচ্ছিল, হয়তো রক্ত। এটা দেখে রাজনের বুড়ি মা এখন এটা ঠিক করে ফেলেছিল যে কাল সকাল হওয়া মাত্রই যাই হোক না কেন সে রাজনকে শ্রুতির সত্যিটা বলে দেবে। রাজনের মা এখন তার ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই ডাইনিটা এই ব্যাপারে জানতে পেরে গেছিল যে ওকে এরকম করতে রাজনের মা দেখে ফেলেছে, আর সে ওর আসল রূপটা জেনে গেছে। তার বেঁচে থাকাটা শ্রুতির জন্য মারাত্মক প্রমাণ হতে পারত। এরপর শ্রুতি সোজা ওই বুড়ির ঘরে চলে যায়, আর একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে তার গলাটাকে ঘরে ফেলে দেয়। ওই বুড়িটা চিৎকার করতে থাকে, আর এর সাথে রাজনের চোখও খুলে যায়, আর রাজন ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার মায়ের ঘরে চলে যায়। এটা তুমি কি করছো শ্রুতি? তুমি কি পাগল হয়ে গেছো? ছেড়ে দাও মাকে। এখন আস্তে আস্তে শ্রুতির চেহারা বদলাতে শুরু করে, ওর চুলগুলো বাড়তে শুরু করে, আর ওর চেহারায় ভাঁজ পড়তে শুরু হয়ে যায়। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি? না, তুই তো শুধু আমার এই গ্রামে আসার একটা রাস্তা ছিলি। বহু বছর আগে আমার মা অবন্তিকাকে তোমরা সবাই জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে, আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। অবন্তিকা,
ওই ডাইনি যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়াতো। হে ভগবান! এই ডাইনি, তুই আমার মাকে ছেড়ে দে, না হলে আমি আমার বন্দুক দিয়ে তোকে মেরে ফেলবো। ওই ডাইনিটা রাজনের মাকে একটা কোণে ছুঁড়ে ফেলে দেয় আর সোজা রাজনের উপর ঝাপটা মেরে দেয়। এরপরে ও রাজনের গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর রাজন ছটপট করতে করতে ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। বুড়ি মায়ের হৃদয়ে অ্যাটাক পড়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। লোকেরা এটা বলে এরপরে ওই ডাইনিটা সেই রাতে ওখানে উপস্থিত কোনো মানুষজনকে জ্যান্ত ছাড়েনি, সবাইকে মেরে দেয়, কাউকে পুড়িয়ে তো কাউকে খুন করে দিয়ে। সবাই বলে বহু বছর আগে অবন্তিকা নামের ডাইনি এই গ্রামেই বাস করত, যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়িয়ে দিত। যখন লোকেরা জানতে পারল, তাকে গ্রামের মধ্যিখানে বেঁধে দিয়ে জ্যান্ত পড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মেয়ের ওপর কারোর নজর পড়েনি। আজকে 22 বছর পরে ওই মেয়েটাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আর ও গোটা গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দেয়। বন্ধুরা, রাজনের একটা ভুলের পরিণাম গোটা গ্রামকে ভোগ করতে হলো। যদি আপনিও কোনো এমন মেয়েকে দেখেন যে দেখতে খুব সুন্দর মনে হবে কিন্তু সে কেউ অজানা, তাহলে তার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ প্রায় সময় সুন্দর চেহারার পেছনেই মুখোশ পরা শয়তান লুকিয়ে থাকে। এই কাহিনীটা প্রায় 20 বছর আগেকার, যখন গ্রামেগঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমোতো। সেই সময় এত আধুনিকতা ছিল না। 6 বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও ঘুম থেকে জেগে গেল। ও নিজের থেকে প্রায় 20 মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই মহিলার চুল মাথা থেকে পা অবধি ছিল, যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না। তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল। শুভম কিছুক্ষণ অবধি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল, কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগলো। শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল, আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল। পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না। তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো। শুভম, খোকা শুভম, শুভম। দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আরে ও সুমন বাবু, তুমি কোথাও শুভমকে দেখেছো? আরে তুমিও যে কি করো এখন বাবা? তোমার সাথীও প্রত্যেকদিন রাতে ঘুমোয়, আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো? কি জানি শুভম কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজবো ওকে? দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবলো, কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায়, যেখানে সে শুভমের জুতো সব সময় পরে থাকতে দেখত। এটা দেখা মাত্রই দাদু চিৎকার করে ওঠে, হে রাম, আমাদের বাচ্চাকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে। আমি আগেই মানা করেছিলাম ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না, কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয়? তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে। আরে কি হয়েছে বাবা, কেন এত চিৎকার করছো? শুভম উধাও হয়নি, আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। আরে কি বাবা, পুরো বয়সে পাগল হয়ে গেলে নাকি? যা তা তখন থেকে বলে চলেছ। আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে। তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে, নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে। ঘরের সবাই খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে।
ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো, কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না। আরে আমার কথা কেউ শুনছে না কেন? তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি, বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে? তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত। আরে শুনুন আপনারা, আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন। এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে। আরে কি সুমনা, তুমিও না বাবার কথাই বিশ্বাস করছো? এতে আমাদের শুধু সময় নষ্ট হবে। আরে বাবা, চেষ্টা করতে বাধাটা কোথায়? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার। তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, আর সব শেষে ওরা সবাই একটা সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়। গ্রামের আরও কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল। এই সুড়ঙ্গটার খোদাই শুরু করো। এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটা আর চিৎকার না শুনতে পাওয়া যায়। বাবা, আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো। তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না? এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি। সুমন, চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও। মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে। দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগলো। তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল। আস্তে আস্তে এবার সূর্য ডুবে যাচ্ছিল। সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল। সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল, এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে, আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি। এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল, আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল, যে কারণে ও আগে এগোতেই পারছিল না। ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল, আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল। ভালো করে শোনো এই আওয়াজটা। তান্ত্রিক, তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও। যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো, কিন্তু তখনই ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল, যে কারণে এক ঝটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল। থেমে যাও সবাই, সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও। তান্ত্রিক এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করা স্থানে ছড়িয়ে দিল, যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায়। তান্ত্রিক আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায়। তার হাতে কয়েকটা বীজ ছিল। সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল, তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ উপরে চলে আসে, আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে এ তো তাদের শুভমের দেহ। হে ভগবান, এ কি হয়ে গেল আমার বাচ্চার? সবাই কাঁদতে লাগলো, শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো। তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল, দেখুন, আপনারা শান্ত হয়ে যান। আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি। আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না। এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হলো। তাহলে সে তুই ছিলি যে খেলাটা খেলেছে? এবার বল, শুভম কোথায় আছে? তুই ওর সঙ্গে কি করেছিস? আমি তোকে কবেই মেরে দিয়েছি, আর ওর আত্মাকে পরলোক পাঠিয়ে দিয়েছি। খুব মজা করতে, তাই না গ্রামবাসীরা? আমি বন্ধা বলে তোমরা সবাই মজা করতে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন কেড়ে নিলি?
ওই নির্দোষ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতিও কিছু করেনি, বরং তুই করেছিলি বুড়ো। মনে আছে 27 বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি? আর আমি বন্ধা হওয়ার জন্য আবার মজা করেছিলি, আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো। কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে। কিন্তু সেইবারেও তুই আমাকে আমার উদ্দেশ্যে সফল হতে দিসনি। তার ফল তোর সামনে রয়েছে। আরে যদি প্রতিশোধী নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস। আমার নাতি তো বেচারা নির্দোষ ছিল। প্রতিশোধ তো আমি তোর থেকেই নিতে এসেছিলাম। আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছিল। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল। সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো। আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়। দাদু, ও দাদু, আমাকে ওই গল্পটা শোনাও না, যেটা ওই গ্রামের ডাইনির গল্প। আরে বাচ্চারা, এখন রাত হয়ে গেছে। এত ছোট বাচ্চাদের রাতে ভূত প্রেতের গল্প শোনা উচিত নয়। দাদু, এখন আমরা বড় হয়ে গেছি, প্লিজ আমাদের ওই গল্পটা শোনাও না। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, যখন তোমরা এত বেশি জিদ করছো তাহলে শুনিয়ে দিচ্ছি। এই গল্পটা আজ থেকে অনেক বছর আগের পুরনো। সময় ছিল 1999, যখন গ্রামে দশেরার পর্ব চলছিল। সব লোকেরা মেলা দেখতে যাচ্ছিল, আর তখনই কিছু লোক মিলে সড়কের ওপর একটা লম্বা শাড়ি পরে থাকতে দেখে। ওই শাড়িটা দেখে কারোর কিছু ঠিক লাগলো না। সবারই ওই শাড়িটাকে ডিঙিয়ে রাস্তা ক্রস করার ইচ্ছে হলো, কিন্তু একটা বেয়াড়া ছেলে মোটেই মারল না, আরও ওই শাড়িটাকে ডিঙিয়ে দিল। সড়কের পাশ দিয়ে পেরোনোর পর সবাই বাঁশবাগানের কাছ থেকে একটা আওয়াজ শুনতে পেল, যেটা জলের পড়ার আওয়াজ ছিল। একদম মনে হলো যেন কেউ স্নান করছে। সবাই যখন ওইদিকে টর্চ মারলো তখন তারা একটা মহিলাকে স্নান করতে দেখলো, কিন্তু পরের মুহূর্তে সবার টর্চ একসাথে ফিউজ হয়ে গেল আর আবার অন্ধকার ছেয়ে গেল। সবাই বুঝতে পেরে গেল সে যাই হোক না কেন এটা কোনো পেতনি বা ডাইনি হবে। সবার সন্দেহ একদম এটাই ছিল। সবাই সেই রাতে তাড়াতাড়ি ওখান থেকে বেরোলো। পরের সকালে গ্রামে একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে একটা ডাইনি এই গ্রামটাকে অভিশপ্ত করে দিয়েছে। আর ওই ছেলেটা যে গত রাতে ওই শাড়িটা ডিঙিয়েছিল, সে সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এই সব খবরগুলো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর গ্রামের সবাই ওই ডাইনির মারাত্মক কথা আলোচনা করতে লাগলো। প্রায় দশেরা, দীপাবলির মতো অনুষ্ঠানে গ্রামে গঞ্জে ডাইনি পেতনি ঘুরে বেড়াতে থাকে। এটা একটা সাধারণ ব্যাপার ছিল, তাই সবাই ভাবলো যখনই দশেরা কাটবে সব কিছু শান্ত হয়ে যাবে। কিন্তু এরকম হলো না, বরং ওই ডাইনির গড়ার সর্বনাশ তার জন্ম নিয়ে ফেলেছিল। দশেরার 10 দিন পেরোনোর পরেই
গ্রামে হঠাৎ তুফান এসে গেল। সমস্ত গৃহপালিত পশু মরতে লাগলো। কেউ মাঝরাতে ওদেরকে মেরে ওদের পুরো রক্ত চুষে নিত। বাচ্চারা অবধি জ্যান্ত জন্মাচ্ছিল না। গর্ভবতী মহিলাদের বাচ্চা তাদের গর্ভেই মরে যেত। সবার এটাই ধারণা ছিল যে এই সবের কারণ ওই ডাইনিটাই, যে নিজের অভিশাপ দিয়ে পুরো গ্রামকে বরবাদ করে দিয়েছে। গ্রামে এখন কৃষিকাজও অসম্ভব হয়ে গেছিল। জমিতে মাটি অনুর্বর হয়ে গেছিল, সব ফসল শুকিয়ে গেছিল। আর এই কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিয়েছিল। কিন্তু দাদু, এই ডাইনি লোকেদেরকে এইভাবে কেন মারছিল? ও কি কোনো প্রতিশোধ নিতে এসেছিল? না, ও কোনো প্রতিশোধের উদ্দেশ্যে আসেনি। ওই গ্রামটাকে নিজের অধীনে করতে চেয়েছিল, কারণ ও আমাদের গ্রামটাকে নিজের আড্ডা করতে চেয়েছিল। যে পরামর্শটা ওকে এক তান্ত্রিক দিয়েছিল। কিছু বছর আগে গ্রামবাসীরা ওই তান্ত্রিকের এই জঘন্য কাজের জন্য পিটিয়ে পিটিয়ে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। আর তারই পরামর্শ শুনে ওই ডাইনিটা আমাদের গ্রামকে লক্ষ্য করেছিল। তাহলে দাদু, এর পরে কি হলো? ওই ডাইনিটা সবাইকে মেরে দিয়েছিল? না খোকা, সবাইকে মারাটা সম্ভব ছিল না। কিন্তু যে নিয়ম বিধিকে মানে না, সে ওই ডাইনির জালে খুব সহজেই ফেসে যেত। নিয়ম? কেমন নিয়ম দাদু? যেমন সূর্য ডোবার পরে ঘরের দরজা জানালা বন্ধ করে নেওয়া, কারোর দরজা খটখটানোর পর দরজা না খোলা। কিন্তু এ থেকে ডাইনি শান্ত হয়ে বসেনি, বরং ও অন্য আরেকটা উপায় বার করলো। এখন তো বিয়ে অনুষ্ঠানও গ্রামে করা সম্ভব ছিল না, না হলে ডাইনির কাছে একটা বিরাট সুযোগ থাকতো নিজের শিকারকে ফাঁসানোর। ও গ্রামের সব লোকেদেরকে নিজের বশে করতে শুরু করে দিল, আর তা থেকে অন্যদের ক্ষতি করা শুরু করে দিল। আস্তে আস্তে ওই ডাইনির আতঙ্ক বেড়ে যেতে লাগলো। দাদু, তাহলে গ্রামবাসীরা ওই ডাইনির হাত থেকে মুক্তি কি করে পেল? গ্রামবাসীরা ওই ডাইনির আতঙ্কে ঘাবড়ে গেছিল। এরই মাঝে সবার মুখে খবর শোনা গেল এই কাজ ওই তান্ত্রিকেরই, যাকে 3 বছর আগে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা রেগে গিয়ে লাল হয়ে ওই তান্ত্রিকের ঠিকানা খুঁজল, আর তারপর তাকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়ে বলল, শুনবে তান্ত্রিক, ওই ডাইনিকে যে করে হোক গ্রাম থেকে বার কর। আমরা জানি তুই ওই ডাইনিকে আমাদের পেছনে লাগিয়েছিস। যদি তুই এরকমটা না করিস, তাহলে তোকে আমরা এমন ভয়ঙ্কর মৃত্যু দেব যে তুই তন্ত্রবিদ্যাও ভুলে যাবি। গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কাছ থেকে তার কবচটা কেড়ে নেয়, যার মাধ্যমে সে বেঁচে ছিল। যদি কিছুদিনের মধ্যে ওর কবচটা না পায়, তাহলে ও নিজের সব শক্তি হারিয়ে ফেলবে, যে জন্য তার এত বছরের তপস্যা মাটি হয়ে যাবে। তান্ত্রিককে বাধ্য হয়ে গ্রামে আসতেই হলো। সে বছরের শেষ রাতে সাধনা শুরু করলো। সাধনাতে আমি আর আমার সাথে আরো 2জন সাথী বসেছিল। তান্ত্রিক এবার মন্ত্র জপ করতে শুরু করলো। ওই ডাইনি কিছুক্ষণের মধ্যে সামনে এসে হাজির হলো। সে খুবই ভয়ঙ্কর চেহারা নিয়ে এসেছিল। ওকে দেখে আমরা সবাই ভেতর থেকে কেঁপে উঠলাম, কিন্তু পালাতেও পারতাম না। যদি পালাতাম তাহলে আমাদের প্রাণ ত্যাগ করতে হতো। এবার তোকে এই গ্রামটা ছেড়ে দেওয়া উচিত। আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। উদ্দেশ্য তো তোর পুরো হয়ে গেছে, আমার নয়। আমি এখানে তোর উদ্দেশ্যের জন্য এসেছিলাম, কিন্তু যাব নিজের উদ্দেশ্য পুরো করে।
ওই ডাইনি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য মানল না। তারপর নিজের সব থেকে শক্তিশালী যজ্ঞ শুরু করে দিল। আর অনেক ঘন্টা এই সাধনা চলার পর শেষমেশ ওই ডাইনি দুর্বল হয়ে গেল। আর তারপর তান্ত্রিক ওকে সামনের বট গাছের সঙ্গে বেঁধে দিল। মুক্ত হওয়ার জন্য তান্ত্রিক ওকে গ্রাম ছেড়ে যাওয়ার শর্ত রেখে দিল। দেখ, যদি তুই চাস যে তুই আজীবন এই গাছে বাঁধা হয়ে থাকবি, তাহলে এখনো তোর জিদ তাকে ছাড়িস না। আর যদি তুই এই গ্রামটাকে ছাড়ার কথা দিস, তাহলে আমি তোকে মুক্ত করে দেব। ঠিক আছে তান্ত্রিক, আমি এই গ্রাম ছেড়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে যে এখানে উপস্থিত কোনো লোক আজকের এই ঘটনার উল্লেখ কখনো কারোর কাছে করবে না। তা না হলে আমি তার সামনে চলে আসব আর তাকে মেরে ফেলবো। এটা বলা মাত্রই ওই ডাইনি অজ্ঞান হয়ে যায়, আর তান্ত্রিক ওকে গাছ থেকে মুক্ত করে দেয়, আর গ্রাম আবার আগের মতো হয়ে যায়। আরে দাদু, তুমি তো বললে যে ওই ডাইনি সবার কাছে এটা দাবি রেখেছিল যে কেউ ওই রাতের ঘটনার উল্লেখ কারো সাথে করবে না, না হলে ও সামনে এসে যাবে। তুমি তো আমাদেরকে সব কিছু বলে দিলে। হে রাম, হে আমি কি করে ফেললাম? বুড়ো বয়সে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে যে নিজের মৃত্যুকে ডাক দিয়ে ফেললাম। তখনই ঘরের লাইট চলে গেল, আর হালকা আলোয় ওই তিনজন সামনে একটা বড় মহিলার ছায়া দেখতে পেল। আর তখনই দাদুর গম্ভীরভাবে ছাতির যন্ত্রণা শুরু হলো। আর দাদুর গল্প আর তার জীবনের সময় এখানেই সমাপ্ত হয়ে গেল। আরে হ্যাঁ গো দাদু, আমি বুঝে গেছি তোমার কথা। আমি গ্রামে সকালেই আসবো, রাতে আসবো না। আর যদি কোনো অজানা ব্যক্তিকে দেখি, তাহলে আমি তার সাথে কথা বলবো না। কতবার তুমি একই কথা বোঝাতে থাকো। চলো এবার আমি ফোন রাখছি, কারণ বেরোনোর জন্য তৈরি হচ্ছি। যতীন এক 25 বছরের খুব সুন্দর নবযুবক ছিল। ও নিজের ইন্ডিভিজুয়াল ফ্যামিলির সঙ্গে শহরে বসবাস করছিল, কিন্তু ওর নিজের গ্রাম আর গ্রামের বংশগত বাড়ির প্রতি একটু আলাদা টান ছিল। এই কারণে যখনই ও সুযোগ পেত, ও নিজের গ্রামে যেত আর ঘুরে ফিরে চলে আসতো। যতীন আজ প্রায় 3 বছর পরে নিজের গ্রামে যাচ্ছিল, যেখানে ও কিছুদিন আগেই ঘটা ঘটনার থেকে একেবারে অজানা ছিল। আজ পূর্ণিমার দিন ছিল। সকাল 7টার সময় যতীন ট্রেন ধরে নিয়েছিল, আর প্রায় সন্ধে 5টার সময় যতীন পৌঁছে গেল ওর জেলা রাজগড়ে। এখান থেকে ওর গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে ছিল। যতীন স্টেশনে নেমে পড়ল আর বাইরে বেরিয়ে ওর গ্রামে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে লাগলো। কিন্তু ও এটা দেখে অবাক হয়ে রয়ে যায় যে ওখানে উপস্থিত একটাও গাড়ি রাজগড় জেলার কোনো গ্রামে যাওয়ার জন্য তৈরি ছিল না। তখনই যতীন এক ঘোড়া চালকের সঙ্গে কথা বলে। আরে ও দাদা, একটু শোনো এইদিকে। এই তোমরা গ্রামে যাওয়ার জন্য কেন মানা করছো? কোনো ভূত প্রেত আছে নাকি ওখানে? আরে কোত্থেকে এসেছো ভাই? তুমি কি রাজগড়ের ওই 14টা গ্রামে ছড়ানো আতঙ্কের ব্যাপারে জানো না? তুমি কথা গোল গোল কেন ঘুরিয়ে বলছো বলো তো? পরিষ্কার করে বলো না, কি হয়েছিল? আরে দাদা, এই সময় তো ওই ঘটনার উল্লেখ করতেও ভয় লাগে। শুধু এটা ভেবে নাও যে আজকে পূর্ণিমার রাত। ওই সব গ্রাম ভেতর থেকে কবরস্থানের সমান, যে গ্রামগুলোর মাটিতে এক পা রাখা মাত্রই তোমার মৃত্যুর গতি দ্রুত হয়ে যাবে। যেও না আজ ওখানে। এইটুকু কথা বলে ওই ঘোড়া চালক ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে গেল। যতীন ওই ঘোড়া চালকের কথাগুলো বোঝার জন্য অনেক চেষ্টা করল। তারপর ও নিজেকে বলে উঠল, এই গ্রামবাসীদের কাজকর্ম বলে কিছু নেই, শুধু সবাইকে মশলা মাখাতে জানে।
এদের তো মনে হয় যে আমরা শহরের লোকেরা এদের তৈরি গল্প গুজব শুনে ভয় পেয়ে যাব। যতীন নিজের মনে এটা বিড়বিড় করে আগে এগিয়ে চলল। ওর হাতে ওর একটা সুটকেস ছিল, যে কারণে যতীন কোনো গাড়ির সাহায্য ছাড়াই পায়ে হেঁটে গ্রামের দিকে এগিয়ে চলল। ওর রাস্তা ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পার করে যেতে হতো। যতীনের শুরুর কিছুটা সময় ভালোভাবেই কেটে গেল। ও সড়ক শেষ করে এখন গ্রামের জঙ্গলে প্রবেশ করছিল, আর তখনই ওর ফোনটা বেজে উঠল। ও ম্যান, আবার দাদু কল করছে। যতীন ওর দাদুর কল তুলল। যতীন খোকা, তুমি ঠিকঠাক আছো তো? আজকের রাতটা কোনো হোটেল বা লজে গিয়ে কাটিয়ে নিও। গ্রামে আসার দুঃসাহস একদম করো না, কারণ গ্রামে একটা খুবই মারাত্মক ডাইনি ঘুরে বেড়ায়। এই সুন্দর ছেলেদেরকে। ওর দাদু এইটুকু কথা বলেছিল, আর যতীনের ফোন ব্যাটারি লো হওয়ার কারণে বন্ধ হয়ে গেল। দাদু কি বলার চেষ্টা করছিল হবে? ঘোড়া চালক আর দাদু দুজনের কথা প্রায় একই ছিল। তাহলে সত্যি কোথাও না না, এখন শুধু একটা জঙ্গলই তো পার করতে হবে, তাড়াতাড়ি চলে যাব। যতীন নিজের গতি দ্রুত করে দিল। কিছুক্ষণ পরে ও একটা তীব্র সুগন্ধ পেল। ও হঠাৎ ওই সুগন্ধের দিকে আকর্ষিত হয়ে গেল আর ওই দিকেই যেতে শুরু করলো। ওটা কোনো সুগন্ধির গন্ধ ছিল, খুব মধুর গন্ধ। যতীন ওই সুগন্ধির গন্ধের দিকে আকর্ষিত হয়ে গেলে ও একটা বিয়ের মণ্ডপের মতো দেখতে লাগা একটা নির্জন পড়ে থাকা মণ্ডপের কাছে গিয়ে থেমে যায়, যেখানে সামনে ও নববধূর কাপড় পরা একটা মহিলাকে দেখতে পায়। যতীনের সঙ্গে বশীকরণ হয়েছিল, আর এরই কারণে ও বিয়ের মণ্ডপ অবধি চলে এসেছিল। এরপরে যতীন আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেল, আর তারপর ওর সামনে দাঁড়ানো মহিলা ওকে বরমালা পরিয়ে দিল। আর এর ঠিক পরে যতীনও ওই মহিলাকে ওই বরমালা পরিয়ে দিল। যতীন নিজের থেকেই বিবাহের সব নিয়মবিধি পালন করতে লাগল। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে যতীন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ল, আর যখন ওর চোখটা খুলে যায় তখন ওর জ্ঞান ফিরে গেছিল আর নিজের কন্ট্রোলে ছিল। ওর পুরো শরীরে একটা ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। যতীন ওই যন্ত্রণায় ছটপট আর উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এ কি, যতীনের হাত আর পা দুটোই বোনের সঙ্গে বাঁধা হয়েছিল। তখনই ও নিজের সামনে একটা মহিলাকে ঘোমটা দিয়ে আসতে দেখতে পেল। মহিলাকে দেখে যতীন জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছো? তারপর ওই মহিলা নিজের ঘোমটা খুলে দিল। ওর চেহারা দেখে যতীনের পুরো শরীর কাঁপতে শুরু করলো। ওর পোড়া চেহারা নিয়ে একটা ভয়ঙ্কর মহিলা ছিল, যার চোখের তারা দুটো উধাও ছিল, আর পুরো চেহারা থেকে লাল রক্ত ঝরে পড়ছিল। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে যতীন কাঁপতে শুরু করে দিল। কে তুমি? আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। ওই মহিলা যতীনের কাছে চলে আসে, আর তারপর ওকে একটা ভারী আওয়াজে বলল, আমি তোকে বিয়ে করে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি জানতে পেরে গেছি যে তুই আমার স্বামী নয়। এই জন্য এবার তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে। যতীন ওই ডাইনির কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু দয়াভা মানুষের মধ্যে থাকে, ডাইনি আর পেতনিদের মধ্যে থাকে না। যতীনের ঠিক পাশে রাখা চাকু হাওয়াতে নিজের থেকে উঠে গেল, আর ওই চাকু যতীনের মাথার আর পার হয়ে গেল, যে কারণে যতীন ছটপট করতে করতে মৃত্যুর ঘুম ঘুমিয়ে পড়ল।
যতীনেরও মৃত শরীর গ্রামের ওই চৌমাথায় পাওয়া গেল, যেখানে ওই বিধবা ডাইনির হাতে শিকার হওয়া লোকেদের মৃত শরীর পাওয়া গেছিল। যতীনের মরা দেহের পাশে কয়েকজন লোক জমা হয়েছিল, আর তখনই যতীনের দাদু ওখানে পৌঁছে যায় আর ওর মরা দেহটাকে দেখে কাঁদতে শুরু করে। আরে, আমি মানা করেছিলাম গ্রামে সূর্যাস্তের পর আসবি না, ওই কালমুখী ডাইনি প্রাণ নিয়ে নেবে। আমি ওকে কিছু বলতে পারতাম আর তখনই ফোনটা কেটে গেল। হে ভগবান, এই সব কি হয়ে গেল? এই বিধবা ডাইনির গল্প অনেক আলাদা ছিল। গ্রামবাসীদের হিসেবে এমন ডাইনি শুধু পুরুষদের শিকার করে, আর তাও সেই পুরুষদেরকে যারা যুবক আর বিয়ের জন্য যোগ্য। বিধবা ডাইনির গল্প এটা বুঝিয়ে দিল যে 2 বছর আগে ওর বিয়ে হয়েছিল। বিয়ের প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে খুব জোরে বিদ্যুতের ঝটকা লাগার কারণে ওর স্বামীর মৃত্যু হয়েছিল। বিয়ের 1 মাস পরেই ওই বিধবা হয়ে গেছিল। ব্যাস, এই দুঃখেই ও নিজের প্রাণ নিয়ে নিল। কিছু লোক এটাও বলে থাকে যে ও আত্মহত্যা করেনি, বরং গ্রামেরই কিছু বদমাশ শয়তানরা ওর স্বামীর না হওয়ার সত্যি জেনে ওকে ঘিরে নিল আর ওকে ধর্ষণ করে ওকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল। কিন্তু আসলে এই ঘটনার সত্যিটা কি ছিল এটা তো কেউই ঠিক করে জানে না। কিন্তু লোকেদের হিসেবে ওই মহিলা মরার পরেই ও একটা বিধবা ডাইনির রূপ নিয়ে জন্ম নিল। আর সন্ধ্যা হওয়ার পরে ও রাজগড়ে লুকিয়ে লুকিয়ে সবার উপর নজর রাখে, আর যখনই ও কোনো সুন্দর যুবককে দেখতে পায় তাকে নিজের সুগন্ধির বশে এনে তার সঙ্গে বিয়ে করে নেয়। আর যখন ও জানতে পারে যে ও ওর স্বামী নয়, তখন তাকে প্রাণে মেরে ফেলে। রুদ্র একটা 25 বছরের ছেলে যে মুম্বাইতে গ্রাম থেকে পড়ার জন্য এসেছিল। এখন একটা ভালো চাকরি করে আর ওর মা বাবাকে প্রত্যেক মাসে টাকা পাঠায়। এক রাতে রুদ্র নিজের জব থেকে বেরিয়ে বাইকে চেপে ঘরে যাচ্ছিল, আর মাঝখানে একটা বিড়াল চলে এলো রাস্তার ওপরে। রুদ্র ওই বিড়ালটাকে দেখে অবাক হয়ে গেল, আর ও বাইকটাকে সামলাতে পারলো না, আর বাইক স্কিড হয়ে গেল। রুদ্রের বাইকে একটু দাগ পড়ে গেল, কিন্তু ও দেখলো যে ওর হাতের ঘড়িটাও ভেঙে গেছে। রুদ্র ঘড়ি পরতে খুব পছন্দ করত, আর ও ওই ঘড়িটা খুব কষ্ট করে নিজের প্রথম স্যালারি দিয়ে কিনে এনেছিল। সেই জন্য ওই ঘড়িটার দাম রুদ্রের জন্য অনেক ছিল। ওই ভাঙা ঘড়িটার দিকে দেখে রুদ্র হতাশ হয়ে গেল। আরে ইয়ার, প্রথমবার কিছু আমি নিজের টাকায় কিনেছিলাম, ওই বিড়ালটাকেও এখনই মাঝখানে আসার ছিল। বাইকে যেতে যেতে রুদ্র অন্ধের নগর বাস স্টপে একটা বুড়ি মহিলাকে ঘড়ি নিয়ে বসে থাকতে দেখলো। তার কাছে অদ্ভুত রকমের ঘড়ি রাখা ছিল। রুদ্র নিজের বাইকটা থামিয়ে দেয় আর ঘড়ি ঠিক করার জন্য ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। আন্টিজি, আমার এই ঘড়িটা ঠিক করে দিতে পারবে প্লিজ? আরে, আমি শুধু ঘড়ি বিক্রি করি, ঘড়ি তৈরি করি না। আরে ইয়ার, ঠিক আছে, আমি এই ঘড়িটা পকেটে রেখে দিচ্ছি এখনের জন্য। ও আন্টি, আমার একটা ঘড়ি চাই। আচ্ছা, কোনটা চাই তোমার? রুদ্র ওইসব ঘড়িগুলোর দিকে দেখলো। কিছু আকারে ছোট ছিল আর কিছু বড় ছিল। রুদ্র অনেক ভেবে একটা ঘড়ি দেখলো। ওই ঘড়িটা রুদ্রের খুব পছন্দ হয়ে গেল। হ্যাঁ, এই ঘড়িটা দিয়ে দাও, আমার এটা খুব ভালো লেগেছে। কত টাকা হলো আন্টি এটার? রুদ্র সামনে দেখলো, তখন কেউই ছিল না, যেন ওখানে ওর আগেও কেউ ছিল না। না ওই মহিলার যাওয়ার আওয়াজ এলো, আর না ওই মহিলাটা টাকা নিল। আরে, টাকা তো নিয়ে যেতে আন্টি, এ কেমন মানুষ! বেচারি একটা দুটো এখানে ঘড়ি বিক্রি করছিল, আর আমি তাকে টাকাও দিলাম না। রুদ্র নিজের গাড়িতে বসতে লাগলো,
তখনই ও দূর থেকে একটা আওয়াজ শুনতে পেল। হ্যাঁ, আমার টাকা চাইও না। এই আওয়াজটা কোত্থেকে এলো? আন্টি, কোথায় আছো তুমি? রুদ্র কাউকে দেখতে পেল না। আর এবার রুদ্র ঘড়িটা পরে নিল আর ও বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ল ঘরে যাওয়ার জন্য। রাস্তায় রুদ্রের পেছন থেকে একটা গাড়ি আসছিল। গাড়ির হর্ন শোনা মাত্রই রুদ্র পেছনের গাড়িটাকে যাওয়ার জন্য জায়গা ছেড়ে দিল। আর তখনই আয়নায় নিজেকে দেখল। তখন ও দেখল যে ওর চেহারা যেন অনেকটা বদলে গেছে, যেমন বয়স বেড়ে গেছে হঠাৎ করে। আরে, এটা কি করে হয়ে গেল? হয়তো আয়না খারাপ হয়ে গেছে, এক্ষুনি মুছে দিচ্ছি। রুদ্র বাইক চালাতে চালাতে হাঁপাতে শুরু করলো। মাঝখানে ও একটা ছেলেকে দেখতে পেল যে ওর কাছে লিফট চাইছিল। ওই ছেলেটার নাম রনিত ছিল। লিফট আঙ্কেল, লিফট পাওয়া যাবে প্লিজ? আমাকে দেখে আঙ্কেল মনে হচ্ছে। কোথায় যাবে বলো? আমি ব্যাস সামনের গ্রামে নেমে পড়ব। আমি ঘরে যেতে চাই। রুদ্র কিছুক্ষণ পরে পেছনে ঘুরে দেখল, তখন রনিতকেও বুড়ো দেখতে পেল। দেখো, তুমিও বুড়ো হয়ে যাচ্ছ। আরে হ্যাঁ, এবার কি করি আমি? যখন থেকে আমি ঘড়ি নিয়েছি আমি বুঝতে পারছি না কি হচ্ছে এইসব। রুদ্রের চোখ রনিতের ঘড়ির দিকে পড়ে গেল। তুমি যে ঘড়িটা পরেছ, ওটা এক্ষুনি কিনেছিলে? হ্যাঁ, একটা আন্টি এসেছিল অনেকগুলো ঘড়ি নিয়ে, তার থেকে আমি নিয়ে নিয়েছি, কিন্তু টাকা দেওয়ার আগেই সে উধাও হয়ে গেল। রুদ্রের মনে পড়ল যে সেও টাকা দেয়নি ওই বুড়ি মহিলাটাকে। তার মানে এটা সেই মহিলাটাই। রুদ্রের গাড়ি বন্ধ হয়ে গেল। তোমার টাকার থেকেও দামি আমার কাছে তোমার প্রাণটা। তুমি যে ঘড়িটা পরে আছো, ওটা দিয়ে তোমার যৌবন অবস্থা বৃদ্ধা অবস্থায় পরিণত হবে, আর এটা দিয়ে আমায় এখন যুবতী দেখাবে। ওই বুড়ি মহিলা রুদ্র রনিতের সামনে চলে আসে। ডাইনি নিজের ঘোমটা সরিয়ে দিল আর জোরে জোরে হাসতে শুরু করলো। তুমি একটা ভূত! আমি বুঝে গেছিলাম যেন অদ্ভুত কিছু একটা হচ্ছে। আমি নিজের ঘড়িটা এক্ষুনি হাত থেকে খুলে ভেঙে দিচ্ছি, তারপর এই দেখো। রুদ্র ঘড়ি খুলতে লাগলো, কিন্তু ঘড়িটা খুলল না। রুদ্র দাঁত দিয়ে ঘড়ি খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ওর দাঁতও দুর্বল হয়ে গেছিল বয়স হয়ে যাওয়ার কারণে। রনিত দাঁত দিয়ে ঘড়ি খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু রনিতের দাঁত শেষে ভেঙে গেল। হে ভগবান, এটা কি হয়ে গেল? এখনো তো আমার অর্ধেক বয়সও হয়নি, আর এক্ষুনি আমার দাঁত ভেঙে দিলে। রনিত কাঁদতে শুরু করলো। ওই ডাইনি ওই দুজনের প্রাণ নিজের মধ্যে প্রবেশ করাতে লাগলো। দুজনেই জোরে চিৎকার করছিল। তখনই ওখানে একজন তান্ত্রিক চলে আসে, আর সে নিজের ঝুলি থেকে কিছু ছাই উড়িয়ে ওই ডাইনির ওপর ছুঁড়ে দেয়। এই ডাইনি, এরকম অজানা লোকেদেরকে ধরে ওদের প্রাণ নেওয়াটা তোকে খুব বড় পাপী করে দেবে। তুই একটা ঘোর পাপী। এ তুই কি করছিস তান্ত্রিক? তোকে এর ফল ভুগতে হবে। তান্ত্রিক ওই ডাইনিকে নিজের পাউডার দিয়ে তৈরি গোলাকার ঘেরাতে বন্দি করে দিল। ডাইনি চিৎকার করতে লাগলো। ও রুদ্র রনিতের প্রাণ নেওয়ার আগেই তান্ত্রিক ওকে বন্দি বানিয়ে দিল। ধন্যবাদ সাধু বাবা। হ্যাঁ, ধন্যবাদ সাধু বাবা। এই ডাইনি কোনো সাধারণ ডাইনি নয়। মানে ওই গ্রামের সব থেকে মহান ঘড়ি তৈরি করত তার স্ত্রী ছিল, যে 100 বছর আগে এখানে বসবাস করত। রানী তার স্বামী অমিতের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন ওর স্বামী এমন একটা কল্পনা করলো যে সে তার ঘড়ি বানানোর কাজে নিজের পুরো জীবন সমর্পিত করে দিল। অমিত এমন একটা ঘড়ি তৈরি করতে চেয়েছিল যেটা বুড়ো লোকেদেরকে যুবক করে দেবে
আর যুবকদেরকে বুড়ো। একদিন অমিত তার বাড়ির বাইরে একটা লোককে দেখেছিল। ওই লোকটা আত্মহত্যা করতে যাচ্ছিল। অমিতের ঘরের বাইরে গাড়ি এলো খুব জোরে, আর ওই লোকটার উপর দিয়ে চালাতেই যাচ্ছিল। তখন অমিত চিল্লিয়ে উঠল, আরে ভাই, যদি তুমি আত্মহত্যা করতে চাও তাহলে ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে দাও। বেঁচে থাকতে ভালো লাগছে না নাকি? আরে বাবু, আপনাকে আর কি বলি, বেতন ঠিক সময় তো পাই না, আর কাজ করতে যেতে হয়। এখন আমার বিয়ে ঠিক হয়েছে, আমি কি করে সুখে রাখবো আমার স্ত্রীকে? আমার অবস্থা এরকম, মা আর বাবাও মারা গেছে কয়েক বছর আগেই। আমি কি করে বেঁচে থাকবো? তোমার কি বুড়ো হয়ে মরাটা ভালো লাগবে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এই ঘড়িটা পড়ো আর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ো। ওই লোকটা ঘুমিয়ে পড়ল আর উঠে দেখলো যে সে বুড়ো বয়সে পৌঁছে গেছে। তুমি এটা কি করলে? আমি নিজেকে এভাবে দেখতে চাই না। তুমি তো বলেছিলে তুমি এভাবেই থাকতে চাও। আমি এখন আত্মহত্যা করতে চাই, এইভাবে বেঁচে থাকতে চাই না আমি। আর তোমার স্ত্রী আর তুমিও কখনো সুখে থাকতে পারবে না। ওই লোকটার অভিশাপ অমিত আর তার স্ত্রী রানীর ওপর লেগে গেল, আর ওরা দুজন কখনো সাথে থাকতে পারতো না। এমন লাগছিল যেন ওরা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছিল। আর আজকে সেই দিন যখন এই ঘটনাটা ঘটেছিল। এখন আমরা কি করতে পারি তান্ত্রিক বাবা? তোমরা তোমাদের যৌবন ফিরে পেতে পারো যদি তোমরা এই ঘড়িটা হাত থেকে খুলে দাও। যদি এটা করতে তোমাদের হাত কাটতে হয় তাহলে কেটে দাও, আর কোনো উপায় নেই তোমাদের কাছে। তাড়াতাড়ি করো, যদি তোমরা আরো বুড়ো হয়ে যাও তাহলে মরেও যেতে পারো। রুদ্র আর রনিত এটা শুনে আরো ভয় পেয়ে যায়। রুদ্র নিজের হাত কাটার জন্য রনিতকে বলে দিল। রনিত রুদ্রের হাত কেটে দিল, আর যখনই হাতটা কেটে দিল ওই ঘড়িটা হাত থেকে খুলে গেল। রনিত রুদ্রকে নিজের হাত কেটে দিতে বলল। রনিত নিজের একটা হাত দিয়ে রুদ্রের হাত কেটে দিল, আর ওর ও ঘড়িটা হাত থেকে খুলে গেল। দুজনের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, কিন্তু তান্ত্রিক ওই দুজনের হাতে একটা কাপড় বেঁধে দিল, যে কারণে রক্ত বেরোনো বন্ধ হয়ে গেল। দুজনের প্রাণ বাঁচানোর জন্য তাকে এইসব করতে হলো। তান্ত্রিক ওই ঘড়িগুলো নিয়ে পুড়িয়ে দিল, আর যখনই ঘড়িগুলো পুড়তে লাগলো ডাইনির শরীরেও আগুন লেগে যেতে লাগলো, কারণ ডাইনির আত্মাটাও এবার শেষে মুক্তি পেয়ে গেল। আমি তোমায় তোমার হাত আবার ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ আমায় মুক্তি দেওয়ার জন্য। ধন্যবাদ। ডাইনি হাওয়ায় উধাও হয়ে গেল।